ভালো থাকা কেন রাশি বা খারাপ থাকা? নলেজে নেই। রাশি কাকে বলে বলো? রাশি আপনার একাধিক পদ নিয়ে গঠিত। তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এ এ রাশি সে রাশি না, এটা পদার্থ বিজ্ঞানের রাশি। গণিতের সাথে ও বীজগাণিতিক রাশি। আচ্ছা। এক রাশির সাথে আরেক রাশি মেলানো যাবে না। বলো, রাশি কি? একদম প্রথম দিকে পড়ছিলাম, হ্যাঁ, জি। যাহাই যেগুলো মাপ হয়। পরিমাপ করা যায়, জি, জি। তাহাই রাশি। আমি কতটুকু ভালো আছি এটা কি মাপতে পারবো? না। ও, তাহলে এটা আমি ভালো আছি, এটা আপনি উদাহরণ বলছিলাম না দিলেন। এক সময়। জি, একদম প্রথমে। তাহলে রাশি আমি ভালো আছি কি খারাপ আছি এরকম রাশি না। এই অঙ্কটা তো করতে করতে বাদ থেকে গেছিল, পরে করছো? না। হুম, আচ্ছা, তাহলে এখানে কি বৃহস্পতির ব্যাসার্ধ দেওয়া আছে, তাই তো? বৃহস্পতির ব্যাসার্ধ দেওয়া আছে, কি কার জি। সাথে সম্পর্কিত? পৃথিবীর বৃহস্পতি সাথে, তাই ভর। তো? জি। হুম, তাহলে আমি যদি বৃহস্পতির ব্যাসার্ধকে আর দ্বারা লিখি এবং বৃহস্পতির ভরকে এম দ্বারা লিখি এবং পৃথিবীর ব্যাসার্ধকে আর ই দ্বারা, পৃথিবীর ভরকে এম ই দ্বারা, কোনো সমস্যা? না। ওকে, বৃহস্পতি আর এটা পৃথিবী। এখন এর একটা কথা বলেছে প্রশ্ন মতে, তুমি যদি খুব সুন্দর করে লিখতে চাও, এত সুন্দর করে লেখা দরকার নেই আমার, মানে আমি যেহেতু পড়াচ্ছি মুখেই বলছি, তুমি নিজে লেখার সময় লিখে নিও। প্রশ্ন মতে কি দিয়েছে? বৃহস্পতির ব্যাসার্ধ আর সমান হবে পৃথিবীর ব্যাসার্ধের 10.97 গুণ। এটা মানে গতকাল বুঝাইছিলাম। জি। সিমিলারলি বৃহস্পতির ভর হবে পৃথিবীর ভরের কয় গুণ? তিন। তিনশো থ্রি। 18.3 গুণ। তিন। আমার চেয়েছে কার মান? বৃহস্পতির পৃষ্ঠে অভিকর্ষিত। বৃহস্পতির পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, তাহলে জি এর মান চেয়েছে, যদি সিম্পলি জি ধরি। আর আমরা কি পৃথিবীর জি এর মান জানি, মানে জি ই দল ধরলাম এটা, জি ই মানে আর্থ, বা আমরা এখানে একটা প্রাইম দিয়ে দিই, না এই কেমন এখন লাগছে, এটা পূরক দিলাম মনে করো, ঠিক আছে? জি। জি এর মান কত যেন আমাদের জানা আছে? 9.8। মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন আমার বলেছে কি বৃহস্পতির পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, তাহলে বৃহস্পতির পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ যেহেতু বের করতে বলেছে, আমরা কি লিখতে পারি? আমরা জানি, জি। আমরা গতকাল জেনে আসছিলাম যে এই যে কোনো সমান। পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি জি। সমান জি জি। ইন্টু এম ওই বাই। পৃষ্ঠে ভর ইন্টু ওই গ্রহের ব্যাসার্ধ। ব্যাসার্ধ না ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ। স্কোয়ার। আমি তো ভুল করেছি মনে হচ্ছে। ভুল করছো? জি। আচ্ছা, ভুল বলে ঠিক করে নিও। তাহলে যেহেতু আমি প্রয়োগ করবো কোন পৃষ্ঠে, বৃহস্পতির পৃষ্ঠে, তাহলে কিন্তু জি জায়গায় বসবে জি প্রাইম, এম এর জায়গায় বসবে এম প্রাইম, আর এর জায়গায় বসবে আর প্রাইম, আর ক্যাপিটাল জি জায়গায় বসবে ক্যাপিটাল জি প্রাইম, তাই তো? জি। তাই ক্যাপিটাল জি প্রাইমও হয়।
নাকি ক্যাপিটাল জি সব জায়গায় সেম থাকে? সেম থাকে। তাহলে এবার প্রাইম কি? নাকি আমি বলছি তাই হবে? না না। আচ্ছা। আচ্ছা দেখো তো, এম প্রাইম সমান কার কত দেওয়া? 3 on 8.3 ইন্টু mass of earth ডিভাইডেড বাই, আর ইচ জায়গায় আমি লিখতে পারি কি 10.97 ইন্টু আর ই দ্য স্কোয়ার। ঠিক আছে? জি। তাই এই আর এর উপর স্কোয়ার হবে নাকি টোটালের উপর স্কোয়ার হবে? এই টোটালটা না আর প্রাইম, তাহলে আর প্রাইমের জায়গায় কি টোটালটা বসে তার টোটালটার উপর স্কোয়ার হবে না? অবশ্যই জি। এগুলো কিন্তু মিস্টেক করবা, তাই আমি মিস্টেক করার মতন করে লিখছি, যেন এগুলো মনে থাকে, এবং মিস্টেক যেন না করো, মাথায় রেখো কিন্তু। এখন তোমার যেহেতু বের করতে হবে কি জি প্রাইম এর মান, তোমার দুইটা ওয়ে আছে। এক, তুমি কি ম্যাস অফ আর্থ জানো? পৃথিবীর ভর কি জানো? জি জানি। পৃথিবীর ব্যাসার্ধ কি জানো? জানি। বসিয়ে এই ক্যাপিটাল জি এর মান কি জানো? জানি। সবগুলো বসিয়ে ক্যালকুলেটরে বসালে অ্যান্সার পেয়ে যাবো। আর একটা পদ্ধতি আছে, সেটা আমি করব। সেটা হচ্ছে, কারণ এই পদ্ধতিটা আমাদের সামনেও অনেকটা কাজে লাগবে। 3 on 8.3 mass of earth, আমি কি এটা লিখতে পারি এ বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার? এটা কি লেখা জি। যায়? শিওর? হ্যাঁ। এ আর বি গুণ থাকলে এ বি হোল স্কোয়ার সমান এই সূত্র কোথায় পড়ছো? মা তোমরা একটু চুপ করো তো। লেখা যায়? খেয়াল আছে না। এ বি হোল স্কোয়ার সমান, যদি গুণ আকারে থাকে তাহলে স্কোয়ার দুইজন দুটোর মাথায় ভাগ হয়ে যায়, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার হয়। কোনো প্লাস চিহ্ন আসে? না। তাই আমার এই যে স্কোয়ারটা দেখো, এখানে একটা পদ আছে, এখানে একটা পদ গুণ আকার আছে। 10.97 এর মাথায় স্কোয়ার হবে, এবং আর এর মাথায় স্কোয়ার হবে। সঠিক তো? জি। তাহলে আমি জি প্রাইম সমান কি লিখতে পারি? একটু যদি গভীর ভাবে লক্ষ্য করো, এই যে পুরো একটা কি ধ্রুবক মান, জি। এটাকে আমি একটু আগে নিয়ে চলে আসি। 318.3 ভাগ 10.97 স্কোয়ার ইন্টু একটা জি আছে, জি। ম্যাস অফ আর্থ আছে, ভাগ রেডিয়াস অফ আর্থ তার স্কোয়ার আছে। এখন এই পথটা একটু খেয়াল করতে, এই পথটা তারা কি দিয়ে বোঝাচ্ছে? কি বোঝাচ্ছে পথটা দ্বারা? এটা কি আমার গতকালের যদি মনে থাকে, এটা কি পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ? জি। পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ সমান কি হবে? জি ইন্টু ম্যাস অফ আর্থ ভাগ রেডিয়াস অফ আর্থ তার স্কোয়ার, সেটা কিন্তু দেওয়াই আছে। তাহলে এটা সমান লেখা যায় 3 on 8.3 ভাগ 10.97 স্কোয়ার গণিত জি ই লেখা যায়। যায় কি? চাই। আচ্ছা। এখন তোমার যদি জি মানে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান জানা থাকে, তাহলে এখানে বসে দিলেই হয়ে গেল। জি। তাহলে এটা ক্যালকুলেশন ও। কি করতে পারবা? জি জি জি। বুঝলাম। আচ্ছা। আমি, তুমি নিজে ক্যালকুলেশন করো, আমি একটু করি।
318.3 ভাগ 10.97 স্কোয়ার ইন্টু 9.8। আমার মান এসছে 25.920। জি এর একক কি জানো? মান কি আসছে? জি ঠিক আছে, জি। 25.920। এখন যদি এমন হয়, অনেক সময় অনেকটা এমনও হয় যে তোমার পৃথিবীর অভিকর্ষ ত্বরণ না দিয়ে বললো যে মঙ্গল গ্রহ আর বৃহস্পতি গ্রহ, দূরের গ্রহ। এখন তুমি কোনটারও জির মান জানো না, নাই জানতে পারো। তখন জি। সেই ক্ষেত্রে তোমাকে বলবে যে গ্রহ দুটির অভিকর্ষ ত্বরণের অনুপাত কত। সরাসরি মান চাবে না, কি চাবে? অনুপাত। অনুপাত কত। অর্থাৎ তুমি এই যে জি ই বের করছিলে, এই জি ই টাই বেশি কি করবা, ভাগ করে দিবা। অর্থাৎ জি প্রাইম ভাগ জি, অন্য একটা গ্রহ ধরো, সমান কি লিখবা, ওই 3.18.3 ভাগ 10.97 তার স্কোয়ার। যদি তোমার অনুপাত বের করতে বলে তাহলে এভাবে করতে পারবো। জি। তো এমন প্রশ্ন আসতে পারে। এখন অঙ্ক তো সব করানো সম্ভব না, কিছু জিনিস নিজেরও বুঝে বুঝে করতে হবে। তো এমন অনেক সময় আসে যে বলে অভিকর্ষ ত্বরণের অনুপাত কত, অনেক সময় ভরের অনুপাত বের করতে বলে, সবগুলো এইভাবে করতে পারো। তুমি যদি তোমার গাইড ফলো করো, গাইডে দেখবা যে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ টাগ করছে, অনেক কিছু করছে। আমার মতে এত কিছু করার দরকার হয় না, এবার সিম্পলি করে দাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। একটা বস্তুর ওজন পৃথিবী পৃষ্ঠে দেখছে এত নিউটন, চন্দ্রে যে দেখছে 9.8 নিউটন। বস্তুর ওজন কি গ্রহ চেঞ্জ হলে চেঞ্জ হয় না ভর চেঞ্জ হয়? মানে কোন একটা বস্তুকে এক গ্রহ থেকে আর এক গ্রহে নিয়ে গেলে বস্তুর ভর পরিবর্তন হয় নাকি ওজন পরিবর্তন হয়? ভর। কোনটা পরিবর্তন? ভর পরিবর্তন হয়, না, আর ওজন সেম। ওজন পরিবর্তন হয়, ভর ঠিক থাকে। ভর ঠিক থাকে, জি। তাহলে এইটা তোমার দেখে যে চন্দ্র, কারণ চন্দ্র পৃথিবী থেকে ছোট। আর এইটা মনে করো তোমার পৃথিবী। তাহলে বলছে একটা বস্তু আছে যার পৃথিবীতে ওজন। তাহলে এই বস্তুখানের ওজন দ্বারা কি বোঝায় জানো আসলে? ডাব্লু। ওজন ডাব্লিউ দ্বারা কি বোঝায়? ওই বস্তুর ভর ইনটু ওই গ্রহে যে ত্বরণটা কাজ করছে তার গুণফল। ওজন আসলে একটা কি, একটা বল। 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 জি। এখন এই বস্তুখান যখন এখানে নিয়ে আসবো, মানে চন্দ্রে নিয়ে আসবো, তখন এর উপরে অবশ্যই ওজন হবে মুনের সমান, মুনের ওজন হবে। এবং এখানে জি। কি হবে, এম চেঞ্জ হয়ে যাবে, তাই তো? জি। চেঞ্জ হবে। মানে ভর চেঞ্জ হবে না। হ্যাঁ আমি সেটাই বললাম, ভর কি চেঞ্জ হবে? না, তাহলে এম সেম থাকবে কিন্তু জি এর মান। চেঞ্জ হবে তাহলে এখানে যদি জি বেশি। ধরি সেখানে জি প্রয়োগ ধরি। জি। তুমি চাইলে জি এম ধরো, তোমার ইচ্ছা, তুমি স্বাধীন এদিক থেকে। এখন আমার বলে দিয়েছে কি, পৃথিবী পৃষ্ঠে ওজন আমার দিয়ে দিয়েছে, অর্থাৎ এম জি এর মান আমার দিয়েছে কত, 56.84 নিউটন। আবার মুনের যে ওজনটা হবে
এম জি এম এর মান সেটা আমার দিয়ে দিয়েছে, সেটা কত দিয়েছে? 9.8। 9.8 নিউটন। তাহলে আমার দুইটা মান দেওয়া আছে, আচ্ছা ভালো কথা। আমার কি বের করতে বলছে? বলছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ চন্দ্রের ত্বরণের কত গুণ। তার অর্থ কি? আমার জি এবং জি পূরক অথবা জি এম জি এর এম। মধ্যে কি বের করতে বলছে? সম্পর্ক নির্ণয় করতে বলছে, যে কে কার কত গুণ। জি। যেহেতু এইভাবে বের করতে বলছে, দেখো আমি, তুমি প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারো, তুমি দুটো সমীকরণকে ভাগ করে দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা। এটা তুমি যদি 1 নম্বর সমীকরণ ধরো, এটা যদি তুমি 2 নম্বর সমীকরণ ধরো, ধরে তুমি যদি 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখো কি হচ্ছে। এম জি ভাগ এম জি প্রাইম বা জি এম লিখি, সমান কি লেখা যায়? কি লেখা যায়? WM/W। ডাব্লিউ এম বাই, তোর লাগা আছে, আর কিছুই বুঝতে পারছি না, বলেন তো। কি অবস্থা? জি। কথা শুনতে পাও? জি। আচ্ছা, ভিডিও অফ থাক, আমরা একটু এইভাবে বলি। এখন বলো, এরপরে কি করতে পারি? 56.8 ভাগ 9.8। 9.8। এবার কি করতে পারি? আর আড়াই এবার গুণ। কার কার মান বের করতে হবে? জি আর জি প্রাইম। এর মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে, কারণ বলেছে কি, অভিকর্ষ ত্বরণ চন্দ্রের ত্বরণের কত গুণ। তাহলে অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জি এবং জি এর মধ্যে সম্পর্ক, আমি দেখতে পাচ্ছি এখানে উভয় পক্ষে উপরে নিচে এম এম আছে, তাহলে এম এম কি হবে? কাটা যাবে। করা। তাহলে জি সমান কি লিখতে পারি? এই জি পেশে এম। ভাগ করতে পারি, ভাগ করতে কত হয়? 5.8 আর এই যে জিএম তার নিচে কি ভাগ আছে, ওই যে কি কি হবে? গুণ। গুণ হবে। তাহলে আমি কি বলতে পারি যে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ চন্দ্রের পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ আসছে তার 5.8 গুণ। জি। বুঝতে পারছো তো? তাহলে তাদের আবিষ্কার তখন কত হচ্ছে? তাদের অভিকর্ষ ত্বরণ তো তুমি বের করতে পারবো অবশ্যই, যেহেতু তুমি জি এর মান জানো, কিন্তু তোমার প্রশ্ন এটা চাইনি। যদি তুমি বের করতে চাও, তাহলে তোমার কি করতে হবে?
নাইন এই পয়েন্ট যে এইট জি, এইট দিয়ে কাটা হবে। জি, এই জি এম আছে, কারণ 5.8 কে জি দ্বারা ভাগ করতে হবে। তো জি ভাগ 5.8 সমান হবে জি এম। এবং জি এর মান জানো কত? 9.8। 9.8 কে 5.8 দ্বারা ভাগ করলে জি এম এর মান পেয়ে যাবে। জি। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? না, ক্লাস কত দূর শেষ করে, নোট কত দূর শেষ করতে পারলে? নোট তো করছি মোটামুটি। মোটামুটি বলতে এই কেমন? হয়েছে সবই, কিন্তু সব মানে গুছিয়ে করতে পারিনি। গুছিয়ে না করতে পারলে তো বোঝা তোমার পক্ষে কষ্ট হয়ে যাবে। এটা তো মনে হচ্ছে ডিফিকাল্ট লাগবে, মানে পরের অধ্যায়। একটু ডিফিকাল্ট আছে, অবশ্যই ডিফিকাল্ট তোমার। মানে গতি, গতির অধ্যায়টা আপনার খুব মনে হচ্ছে সহজ। আমি হ্যাঁ, এখন মনে গতি হচ্ছে। অধ্যায় এমনিতেই সহজ। মনে করো তোমার যতগুলো অধ্যায় আছে তার মধ্যে বলের অধ্যায়টা একটু বেশি কঠিন। এবং বলের অধ্যায়ে অনেক জিনিস তোমাকে শিখতে হবে at least। কিন্তু তুমি আচ্ছা। যদি একটু হিসাব করো, বলের অধ্যায়ে কিন্তু আমরা এখনো কিছুই পড়িনি। আমরা কি কি বিষয় পড়ছি বলো তো, একটু আমি শুনি। নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র কি ছিল জানো? বাইরে থেকে বল প্রয়োগ করা না গেলে স্থির বস্তু স্থির থাকে। তার মানে যে বাইরে থেকে বল প্রয়োগ করা অর্থ কি, F0 যদি হয় অবশ্যই বস্তু স্থির থাকবে। কোন বস্তুটা স্থির থাকবে? যে স্থির আগেও বস্তু। স্থির ছিল, তাই জি। তো? আর জি। গতিশীল বস্তু কিভাবে চলবে? গতিশীল। সমবেগে চলবে। অর্থাৎ ভি এর মান কেমন হবে? কনস্ট্যান্ট হবে বা ধ্রুবক হবে। এই ছিল প্রথম সূত্র, তাই তো? জি। বোঝো তো এইগুলো? হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় সূত্র কি ছিল? এফ সমান এম। এফ সমান এম এ কখনো দ্বিতীয় সূত্র ছিল না। তো দ্বিতীয় হচ্ছে সূত্র ছিল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার এর উপর ও আমি ডি লিখছি না, সরি, ডি লেখা যাবে না, ডেল লিখতে হবে তোমার ক্ষেত্রে। এর উপর প্রযুক্ত বলে। জি, ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমাদের এবং এখান থেকে আমরা সমাধান করে এফ সমান এম এ পাইছিলাম, M- তাই তো? জি। এবার আমি পড়াইছিলাম যে এই একটা বস্তু আছে, এই একটা বস্তুর উপর যদি অনেকগুলো বল কাজ করে, তাহলে তোমার অবশ্যই বস্তুর ত্বরণ হবে কত, বা বস্তুর উপর নেট বল বের করতে হবে ত্বরণ বের করার জন্য। যদি কোন একটা বস্তুর উপর একের অধিক বল কাজ করে, তাহলে তোমার কি করতে হবে? নেট ব্যবহার করতে হবে। নেট বল বা লব্ধি বল বের করতে হবে, যেটাকে আমরা বলছিলাম এফ নেট সমান যতগুলো বলের উপর লাগছে সবগুলো কি করতে হবে? যোগ করতে হবে। এখন যদি ভিন্ন দিকে লাগে তাহলে কি করতে হবে? অবশ্যই বিয়োগ। বিয়োগ করতে হবে। যদি একই দিকে লাগে তাহলে যোগ করব, যদি অপোজিট দিকে লাগে মানে 180 ডিগ্রি কোণে ঘুরে যায় বলটা, তাহলে তখন বিয়োগ করবো, তাই তো? জি। আচ্ছা, এর পরবর্তীতে কি পড়ছিলাম, যে এই যে পিছের দিকে বল লাগছে, পিছের দিকে বল আবার কোন, মানে কার ফলে লাগতে পারে? পিছের দিকে বলটা ঘর্ষণের ফলে। এবং ঘর্ষণটা কয় ধরনের হয়? দুই অনেক ধরনের। ধরনের হয়। অনেক ধরনের হয়, তার মধ্যে মেইনলি আমরা দুই ধরন পড়ছি। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ। আর একটা আরো দুই প্রকার ঘর্ষণ আছে, একটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। অনেকগুলো আছে, তুমি দরকার নেই এখন আপাতত এগুলা। স্থিতি ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণের ক্ষেত্রে আমার কি ছিল? গতীয় ঘর্ষণ গুণাঙ্ক ছিল,
তাই তো? জি। যেটাকে আমরা মিউ এস বা মিউ কে দ্বারা লিখতাম। এবং অবশ্যই মিউ এস এর মান মিউ কে থেকে কি হবে? বড়। বড় হবে। এবং কোন একটা বস্তুর উপরে এই যে ঘর্ষণ বলটা কত হবে তা নির্ণয় করব কি দিয়ে? এফ সমান মিউ ইন্টু এন অথবা আর, তাই তো? জি। এটাকে এত কঠিন ভাবে মানে সূত্রটাকে মনে না রাখলেও চলে। আমি যখন বুঝাইছিলাম তখন বলছিলাম যে একটা বস্তুর যদি ভর, মনে করে 1 কেজি ভরের বস্তু আছে, ওকে ঠেলা যতটা ইজি, 10 কেজি ভরের বস্তু ঠেলা কি ততটা ইজি? না। না। ফলে কি হচ্ছে, বস্তুর ভর বাড়ছে, এবং ভর বাড়ার ফলে কি, বস্তুটার ঘর্ষণ বেড়ে যাচ্ছে। অর্থাৎ এখন এই বস্তুটা তো আমাদের পৃথিবীতে থাকার কারণে শুধু ভর নেই, এটা আসলে কাজ করছে কি, ওজন কাজ করছে। এই জন্য আমরা আসলে কি করি, ভর নিনে নিই কি, ওজন। এই আর দ্বারা আসলে কি বোঝাচ্ছে, আর দ্বারা আসলে কি বোঝাচ্ছে, আর দ্বারা বোঝাচ্ছে কোন একটা বস্তুর উপরে আরেকটা বস্তু রাখলে টেবিল ওই বস্তুটাকে ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করে সেটা। জি। এবং নর্মালি তোমাদের ক্ষেত্রে আর এর মান সবসময় কি হবে, এমজি হবে। তাছাড়া অন্য কিছু তোমাদের ক্ষেত্রে হবে না। তাহলে আমরা সিম্পলি বলতে পারি ঘর্ষণ বল সবসময় মিউ এম জি। জি। ক্লিয়ার? আচ্ছা, 4 নম্বর যে জিনিসটা আমরা পড়ছিলাম ঘর্ষণের, এখানে আর একটা বলা যায় যে ঘর্ষণ বলের সময় সবসময় সূত্র হবে কি, যেই বলটা আমি প্রয়োগ করছি মাইনাস ঘর্ষণ বল সমান হবে এম এ। অর্থাৎ বস্তুর মধ্যে কতটুকু ত্বরণ হবে সেটা বের করার জন্য অবশ্যই কি করতে হবে, ঘর্ষণ বলটা বিয়োগ করতে হবে। আর এই এফ মাইনাস এফ কে বলা হয় কার্যকরী বল। তারপরে আমরা আসলাম পৃথিবীর ক্ষেত্রে। পৃথিবীর এখানে আমরা কি পড়লাম, যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে কি আছে, আকর্ষণ বল আছে। যে আকর্ষণ বলের মান হবে এফ সমান জি এম অন এম টু ভাগ আর স্কোয়ার। এবং নিউটন বলে গিয়েছে এই সূত্রটা সঠিক। আর ক্যাভেন্ডিশ এসে জি এর মানটা দিয়ে কত, সিক্স সিক্স পয়েন্ট পয়েন্ট সিক্স সেন্টিমিটার। সিক্স সেভেন ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস নিউ মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এখন আমরা যদি আরেকটু এখানে ক্যালকুলেশন করি, তাহলে আমরা যে কোনো গ্রহে অভিকর্ষ ত্বরণ জি এর মান বের করতে পারবো, যে কোনো গ্রহে। সে কি হবে, সেই সূত্রটা হবে হচ্ছে জি ইন্টু ওই গ্রহের ভর ভাগ ওই গ্রহের ব্যাসার্ধ। আমরা এতটুকু পড়ালেখা করছি। এখন আমাকে তুমি বলবা, বা তুমি আমাকে খুঁজে বলবে যে আমি এই জিনিসটা বুঝিনি বা এই সমস্যাটা করতে পারছি না। অঙ্ক তুমি করতে না পারলে কোনো সমস্যা না, কারণ অঙ্ক করার জন্য প্র্যাকটিস লাগে। তুমি যত প্র্যাকটিস করবে তোমার অঙ্ক করার তত ভালো হবে। এটা ন্যাচারাল বিষয়। বলো, জি। কোন এ- সে এ- সমস্যা? কিন্তু আপনারা যে একটু একটু মানে হচ্ছে মিউরি কিন্তু বুঝতে হয়নি মিউ। মিউ, তাই তো? জি। এই মিউটা কি ছিল, মিউটা ছিল হচ্ছে তোমার সমানুপাতিক ধ্রুবক ছিল। কি ছিল? সমানুপাতিক ধ্রুবক। যেমন আমি আর একটু বোঝাই। একটা 1 কেজি ভরের বস্তু আছে, একটা 10 কেজি ভরের বস্তু আছে। ধরো আমরা বুঝলাম যে 10 কেজি ভরের বস্তুর ঘর্ষণ বেশি হবে, মেনে নিলাম, কারণ কি ভর বেশি ঠেলতে বেশি বল লাগবে, মানছি। কিন্তু যদি এমন হয় 10 কেজি ভরের এইটা রাখা হয়েছে একদম পিচ্ছিল তলে, আর 1 কেজি ভরের এটা রাখা হয়েছে একদম ঘর্ষণ মানে এদ্র ক্ষেদ্র জায়গায়,
তাহলে জি। কোনটাই বেশি বল দেওয়া লাগতে পারে? মানে 1 কেজি ভারে যেটা উদ্র ক্ষুদ্র ঘর্ষণ, মানে ইয়ে জি। নিচে। তার মানে অবশ্যই শুধুমাত্র এই ঘর্ষণ বলটা কার উপর নির্ভর করছে না, তুমি যতটুকু বল প্রয়োগ করছো তার উপর নির্ভর করছে না, বা সরি, ওই যে বস্তুর ভর কত বা বস্তুর ওজন কত তার উপর নির্ভর করছে না, নির্ভর করছে কোন তলের উপর রাখা হয়েছে তার উপরেও। এই যে, জি। জি, ওই তলটার অবস্থা কেমন সেটাই নির্ধারণ করে কে? মিউ। মিউ এর কাজ কি? যে ওই তলটা কোন ধরনের সেটা নির্ধারণ করা। ও আচ্ছা। জি। যদি মিউ এর মান বেশি হয়, আমি আরেকটু এক্সট্রা তথ্য দিই, যদি মিউ এর মান বেশি হয় তাহলে কি হবে? ঘর্ষণ বল বেশি হবে না কম হবে বলো তো? মিউর মান বেশি হলে হুম। ঘর্ষণ বল। আমরা এতটুকু আগে কথাই বলছি যে মিউ এর মান সব সময় 0 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে, এটা অলওয়েজ হবে। ট্রু। জি, এটা কিন্তু জানি। কিন্তু আমি বলছি মিউ এর মান যদি একটার আছে 0.9, একটার মিউ এর আছে 0.2, তাহলে কোন তলটা, কোন সারফেসটা বেশি পিচ্ছিল বলতো? 0.9। 0.9 না। কারণ দেখো, এফ সমান মিউ আর, তোমার মিউ এর মান যদি বাড়ে ঘর্ষণ বল বাড়বে। জি। এই সম্পর্ক থেকে এটা বুঝতে পারছো তো? জি। 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 তাহলে যেহেতু আমার ঘর্ষণ বল বাড়ছে মিউ বাড়ালে, তাহলে ঘর্ষণ বল বাড়ে কখন? যখন ওই তলটা তত কি হবে? অমসৃণ হবে। জি। তার মানে 0.9, অর্থাৎ এটা কি অমসৃণ বেশি, আর 0.2 কি এটা মসৃণ বেশি। আপনার মিউ আর এফ এর এই সমানুপাতিক না ব্যস্ত অনুপাতিক? অবশ্যই সমানুপাতিক। এফ জি। সমান কি মিউ আর না? মাথায় রাখবা, সমান চিহ্নের এই পাশে উপরে যে যে থাকবে সে হবে সমানুপাতিক, ভাগের নিচে যে থাকবে সে হবে ব্যস্ত অনুপাতিক। ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? জি। আচ্ছা, এখন বলো কোনো সমস্যা আছে কিনা এতটুকু। না, না। আমি কিন্তু এইটুকুই পড়াইছি, এখন আমি মানে জিনিসপাতিতে যাইনি। জি। এখন সমস্যা ফেস করছো কোন জায়গায় ক্লিয়ারলি আমাকে বলতে হবে। মানে সমস্যা ফেস করছি না, তবে গাইডে অঙ্কন দেখছিলাম তো, মানে তোমার প্রথমত কঠিন লাগবে। মানে সমীকরণ মনে হচ্ছে সহজ একদম, তবে আমি চিন্তা ধারণা করি। আচ্ছা, এটা নিয়ে প্যারা নিও না। তুমি চিন্তা করতে প্রথমেই পারবে না এটাই স্বাভাবিক। আমার তোমার কি মনে হয় যে আমিও একবারে পারছি? না, সময় দিতে 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 আস্তে আস্তে চিন্তা ভাবনা পারবে। এটা ধৈর্য ধারণ করে করতে থাকতে হবে প্রথমত। একটা অভ্যাস, মানে আমি অনেক আগে বলছি যে ফিজিক্সে প্রবলেম সলভ করা ইজি না। তুমি হায়ার ম্যাথে, কেমিস্ট্রিতে বলো, প্রশ্ন কমন পাবা, অ্যান্সার করে দেখো, মার্ক পেয়ে যাবে। ফিজিক্স এমন হবে না। তোমার এমনও প্রশ্ন দেওয়া সম্ভব যে প্রশ্ন কনসেপ্ট এতটুকু, কিন্তু প্রশ্নের ভাষা এত জটিল হবে যে তুমি সমাধান করতে পারবে না। জি। ওইটা তোমাকে আস্তে 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 শিখতে হবে। এটা কন্টিনিউয়াস প্রসেস, একদিনে সম্ভব না। আমার কথা বুঝতে পারছো? জি। যেমন এখানে যে প্রশ্নটা আছে, প্রশ্নটা কিন্তু খুব কঠিন না। উপরে যে প্রশ্ন দেখছো, পৃথিবীর ভর এবং ব্যাস, ভর ও ব্যাসার্ধ এবং চন্দ্রের ভর ও ব্যাসার্ধের অনুপাত অনুপাত দেওয়া আছে, বলছে অভিকর্ষ ত্বরণের মানের তুলনা করো। তুমি যদি এই প্রশ্নটা দেখো, আমি যদি করে দিই, তাহলে একদম আগের মতন সেম প্রশ্ন। দেখো, পৃথিবীর জি। ভর ও ব্যাসার্ধ, পৃথিবীর ভর 4। জি। চন্দ্রের ভর ও ব্যাসার্ধের তুলনায় যথাক্রমে, যখনই দেখো যথাক্রমে আছে, তখন সম্পর্ক হবে কি? প্রথম রাশি, দ্বিতীয় সাথে। দ্বিতীয় রাশি। গুড। তাহলে অবশ্যই আমার কি
8 গুণটা কার সাথে সম্পর্ক? পৃথিবীর ভরের। পৃথিবীর ভর এম ই এর সাথে সম্পর্ক হচ্ছে এইট। চাঁদের ভর এম এম, মানে মুন লিখলাম, এবং বলেছে কয় গুণ হবে। 8 গুণ। সেম ভাবে আর ই হবে 4 গুণক আর এম। আশা করি জি। সমস্যা হওয়ার উচিত না। না। আমার বলেছে কি এদের পৃষ্ঠে, মানে পৃথিবী পৃষ্ঠে আর চন্দ্র পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ এর অনুপাত বা ত্বরণের মান নির্ণয়, তুলনা করো। তুলনা করা মানে কি, অনুপাত বের করতে বলছে, বা তোমার মতন করে বিয়োগ করে করলেও সম্ভব, কোনো সমস্যা নেই। মানে এদের মধ্যে সম্পর্কটা মেনে বের করতে বলছে, কার কার মধ্যে, পৃথিবী পৃষ্ঠে এবং চন্দ্রের পৃষ্ঠে জি এর মান। আমার কি জি। এটা বুঝতে পারছি, জিই এবং জি এম এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে। তাহলে জি। দেখো তো আমার কোন সূত্রটা ফেলবো এখন, বলো তো আমায়। এটা বুঝলেই হয়ে যাবে। তুমি যদি এইভাবে লেখো, মানে জি অনেক ভাবে সমান জি করা এম। সম্ভব। হ্যাঁ বলো। জি সমান জি এম বাই আর স্কয়ার। জি এম বাই আর স্কোয়ার জি। যেহেতু এটা মনের ক্ষেত্রে লিখছি, তাহলে জি এম এম ভাগ আর এম এম স্কোয়ার।